সেলিউট বস, সেলিউট মানছি আপনাকে, বুঝছেন? আপনি তো একেবারে ফাটাই দিয়েছেন, একেবারে ফাটাই দিয়েছেন। এই রমজানের মাসে আপনি পুরো ফাটাই দিয়েছেন। এটা তো ভাই আমিও জানতাম না। ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। রাতের অন্ধকারে এমন এক আগ্নেয়গিরি ফেটেছে যার লাভায় পুড়ছে অহংকার। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো দর্শক, আমরা এতদিন টিভিতে যা দেখেছি তা ছিল কেবল ট্রেলার। আসল সিনেমা তো শুরু হলো গত রাতে। পৃথিবীর কোনো শক্তি নাই টাকা দিয়ে আমাকে কিনে। উনি কিন্তু বলছিল কথাটা এই সিনেমার মধ্যে, বুঝছেন? ইমানই জোর না থাকলে ওইভাবে বলতে পারে না। উনাকে সরাই দিলেন, সরাই দিয়ে আজকে যাকে আনলেন ওনার পাশে উনাকে বসা দেখলাম। এই ব্যাপারটা নিয়ে কাউকে আলোচনা করতে দেখি না। এই স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে যদি কেউ যেতে চায়, আমরা তখন দেখবো না আপনি কি বেগম জিয়ার ছেলে নাকি শহীদ জিয়া রহমানের ছেলে। লড়াইটা হবে ফেসিবাদ এবং ফেসিবাদী বিরোধী লড়াইয়ের শক্তির মধ্যে। তারাবির নামাজ পড়ে আমরা খুলনায় দাদাবাজদের বিরুদ্ধে আজকে স্লোগান দিব, দেখি কার বুকের পাটা আছে। ইনশাআল্লাহ রাজপথে লড়াই হবে। বাংলাদেশের রাজনীতির পরবর্তী গতি প্রকৃতি স্পষ্ট হয়ে গেল। জাতীয় সংসদ অনিবার্যভাবে ব্যর্থ হবে এবং রাজনীতির সমস্ত হিসাব নিকাশ হবে রাজপথে। ঘুম ভাঙতে, মানুষের ভুল ভাঙতে তো 54 বছর লাগার কথা না। আমাদের দেশের কিছু লোকজন আছে হাসিন ভাই, আপনি তাদেরকে ভারতের সমালোচনা তো দূরে থাক, ভারত আমাদের ক্ষতি করছে, ভারত আমাদের মেরুদণ্ড ভাঙা দিছে, ভারত আমাদের ভালো চায় না, এ ধরনের কোনো কথা তাদের সামনে আপনি আলোচনা করতে পারবেন। আপনি যদি করেন তাহলে আপনারা বলবে তুমি একটা বাবা ছাড়া বেঈমান, তোমার কোনো জন্মের ঠিক নাই, ভারত হচ্ছে আমাদের বাবা। তাদের কথাবার্তা শুনলে আমার একটা জিনিস মনে হয় যে তারা বোধহয় কোনো একটা যুগে ভারতের কোনো মন্দিরে তাদের মা, তারা এমন ভাবে কথা বলে তাদের মা ভারতের কোনো মন্দিরে সেবকী ছিল, ওখানে কোনো ব্রাহ্মণ বা পণ্ডিতের ঔরসে এইসব লোকজনদের জন্ম। আমরা কি 54 বছর পরে আমাদের ভিতরে যে চাওয়া ভারত, আমার ভারত, আমার গণেশ, মানে এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে দেখেছেন। দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়ে। বাংলাদেশের রাজনীতির পরবর্তী গতি প্রকৃতি স্পষ্ট হয়ে গেল। জাতীয় সংসদ অনিবার্যভাবে ব্যর্থ হবে এবং রাজনীতির সমস্ত হিসাব নিকাশ হবে রাজপথে। সংসদ ভিত্তিক রাজনীতির যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এমনকি আমিরে জামাত যেটা খুব জোরালোভাবে চেষ্টা করছেন যে আমরা সেই পুরনো রাজনীতিতে ফিরে যাব না, কথায় কথায় রাজপথে নামা, হরতাল, অবরোধ, বিক্ষোভ এর মাধ্যমে সরকারকে বাধ্য করা, একটা অস্থির পরিস্থিতি, গ্রেপ্তার, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, গরম পানি, মরিচ, মানে এগুলো যেন আর ফিরে না আসে। আমরা যে কোনো সমস্যা সংসদে আলোচনা করব এবং সংসদে জনগণের সমস্ত দাবি দেওয়া, হিসাব নিকাশ এগুলো সমাধান করব। এটা আমিরে জামাতের থিওরি এবং অনেকেই চেয়েছিলেন যে বাংলাদেশটা সেই জায়গায় আসুক। যেমন ইউরোপ, আমেরিকায় আপনি উন্নত দেশগুলোতে দেখুন সংসদে অনেক ক্ষেত্রে তুমুল ডিবেট হয়, কিন্তু রাজনীতি রাজপথে করায় না। আপনি ইউকেতে যান, দেখবেন হরতাল, অবরোধ, রাজপথে তুমুল আন্দোলন না, একদম বিচ্ছিন্ন দুই একটা ঘটনা মাঝে মাঝে, তাও নন পলিটিক্যাল বিভিন্ন আউটফিট রাজপথে দুই একটা আন্দোলন করে অত্যন্ত সীমিতভাবে। তাদের রাজনীতির জায়গাটা পার্লামেন্ট, রাজপথে তাদের কোনো রাজনীতি নেই। আর বাংলাদেশে এই 24 পরবর্তী বিপ্লবের পরও আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি গতিপথ অত্যন্ত স্পষ্ট যে না, সংসদ ব্যর্থ হবে, সংসদ কিছুই না, রাজনীতির হিসাব নিকাশ হবে রাজপথে। সংসদে কোনো কিছুর সমাধান হওয়ার মিনিমাম সম্ভাবনা দেখি না। দর্শক, এটা টের পেয়েছেন অলরেডি বিএনপি, জামাত, এনসিপি। নাহিদ ইসলাম বলেছেন সংসদে আলোচনা পথ সংকুচিত করলে রাজপথে আন্দোলন। এখন তিনি কন্ডিশন দিয়েছেন সংসদে আলোচনা পথ সংকুচিত করলে, আর আমি বলবো যে সংসদে আলোচনা পথ ডেফিনেটলি সংকুচিত, বা সংসদে আলোচনা করতে পারবেন কিন্তু এর কোনো ভ্যালু নেই, এটা কোনো ভ্যালু অ্যাড করতে পারবে না। কারণ কি দেখেন, বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে সংসদ কোনো গুরুত্ব বহন করে না। কেন? এটা বুঝতে সংবিধান বিশেষজ্ঞ, সংসদের কার্যপ্রণালী বিধি বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার নেই। সিম্পল হিসাব, বিএনপি যে কোনো বিল, যেহেতু তাদের 2/3 ভোট মেজরিটি আছে, যে কোনো বিল সংবিধান সংশোধন থেকে শুরু করে যে কোনো বিল ইচ্ছা মতো পাশ করাতে পারবে। তাতে জামাত, এনসিপির এমপিরা ওয়াকআউট করুক আর মারামারি করুক আর চিৎকার চেঁচামেচি করুক, আর সংসদে যাক বা না যাক, চোখ বুঝে যা ইচ্ছা তা পাশ করাতে পারবে। কারণ সংসদের কার্যপ্রণালী বিধি এটাই, ডিবেট হবে, তারপরে সংসদ সদস্যদের মধ্যে স্পিকার যে কোনো একটা বিল ভোটে পাঠাবেন, ভোটে যেটা পাস হবে এটাই বলবেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া পাস হয়েছে। এখন আপনি সারাক্ষণ ডিবেট করে যা পাঠাবেন, বিএনপি চেয়ারপারসন যা বলবে ওইটাই পাস হবে, এতে কোনো সন্দেহ নেই। আর বাংলাদেশের রাজনীতিবিদরা এতটাই দরকার না, বিএনপির এমপি তো দূরের কথা, তারা তো আছেই,
বিএনপির যারা বিদ্রোহী হয়ে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারাও বিএনপি, কোনো সন্দেহ নেই, তারাও ওই তারেক রহমানের বিলের বাইরে কোনোদিন ভোট দেবে না। যেমন রুমিন ফারহানা, আপনি দেখেছেন যে রুমিন ফারহানা স্বতন্ত্র, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার যে বিষয়টা, তখন জামাত এমপিরা যখন শপথ নিচ্ছিলেন সাথে ইশরাক এবং রুমিন ফারহানা ছিলেন, কারণ তারা দেরিতে গিয়েছিলেন। ইশরাক এবং রুমিন ফারহানা উঠে চোরের মতো চলে গিয়েছে, তারা শপথ নেয়নি। এর মানে তারা বিএনপির মাধ্যমে নির্বাচিত না হলো, তারা দিন শেষে বিএনপি। তাহলে কি দাঁড়ালো? সংসদের বর্তমান সিস্টেম অনুযায়ী কোনো সমাধান হওয়ার সুযোগ নেই। বিরোধী দল যা বলবে জাস্ট বলতে পারবে, জাস্ট এতটুকু যে বলবে, পত্রিকায় আসবে, জাতি দেখবে, টিভিতে আমি আপনারা দেখবো এবং আমরা সেটা নিয়ে বিশ্লেষণ করবো। এই এর চাইতে বেশি কোনো ফল পাওয়া যাবে না। জনগণ একটা বিষয় দাবি করছে, কোনো দাম নাই। বিএনপি বলবে ঠিক আছে, জনগণ চাইছে, আমরা সংসদে বিল উত্থাপন করলাম, আপনি আন্দোলন করবেন। বিল উত্থাপন করার পরে ভোটাভুটিতে দেখা যাবে যে বিএনপি যেটা বলবে ওইটি পাস হবে, কিন্তু কোনো সন্দেহ নেই। তো এই জন্য এই সংসদ কার্যকর হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই জন্য বাংলাদেশের যেহেতু পুরনো কাঠামোতে আছে, এই জন্য দেখেছেন কোনোদিন সংসদে কোনো বিষয় সমাধান হতে ভুয়া কথা, সংসদে কোনো বিষয় সমাধান হয়নি, সমাধান হয়েছে রাজপথে। হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সংসদে কিছু হয়েছে না, সংসদে তো কোনো সমাধান করার সুযোগই নেই, বিধানই নেই, আইনই নেই। জনগণের চাওয়া না চাওয়া, কারণ সংসদে কোনো একটা দল ব্রুট মেজরিটি নিতে পারলে কারচুপি করে যেভাবে, আর তাদেরকে কে ঠেকায় ফেসিবাদী হওয়ার? কোনো সুযোগ নেই। এই জন্যে যেহেতু ইতিহাসে এরকম কোনো এক্সাম্পল নাই বর্তমান কাঠামোতে সংসদে সমস্যা সমাধানের, ভবিষ্যতে এরকম হবে না। হ্যাঁ, যদি জুলাই সনদ বাস্তবায়ন করা যায় তাহলে আমরা সেই আকাঙ্ক্ষিত রাজনীতি দেখতে পারবো, সংসদ ভিত্তিক রাজনীতি। তখন হয়তো বা রাজপথে চিৎকার চেঁচামেচি, গরম পানি, হলুদ মরিচের গুঁড়া নিক্ষেপ করা কিংবা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এগুলো হয়তো বা রাজপথে আর আসবে না। জুলাই সনদ বাস্তবায়ন করার আগ পর্যন্ত সংসদের ওই অর্থে তেমন কোনো গুরুত্ব নেই, তখন ধরতে পারেন একদলীয় সংসদ। তো দর্শক, সংসদে আলোচনা পথ সংঘোষিত করলে রাজপথে আন্দোলন, এটাই হিসাব নিকাশ। তবে যদি জুলাই সনদ বাস্তবায়ন, তাহলে সিস্টেমটা কি অ্যাটলিস্ট এখন যেটা হবে, হ্যাঁ, জুলাই সনদ বাস্তবায়ন হলে যে ব্রুট মেজরিটি কমে যাবে বিএনপি, তা না। সবচেয়ে পারফেক্ট হতো যদি এরকম হতো যে ঠিক আছে, বিএনপি ক্ষমতা এসেছে, বিএনপি 160 আসন পেয়েছে, বাকি 140 আসন জামাত এনসিপি পেয়েছে, তখন বিএনপি চাইলেও ইচ্ছা মতো কোনো কিছু পাশ করাতে পারতো না। যদি এরকম হতো যে স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছে 11 জন, ওই 11 জন যদি বিএনপির পক্ষে ভোট না দেয়, তাহলে তাদের সমস্ত এমপিরা চেষ্টা করলেও কোনো বিল পাস করতে পারবে না। তখন সবাই মিলেমিশে সমাধান করে একটা যৌক্তিক সমাধানে আসতে বাধ্য হতো। তবে এখন যেহেতু সিট ওরকম না, তবে একটা জায়গা আছে, জুলাই সনদ বাস্তবায়ন করেন, কয়েকদিনের মধ্যে উচ্চকক্ষ গঠন করেন, পিয়ারের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করেন, সেখানে জামাত এনসিপি প্রায় 40% সিট পাবে, বিএনপি প্রায় 60% সিট পাবে, বিএনপি 50% আর অন্যান্য। এই তাতে যেটা হবে, একটা ভারসাম্য আসবে এবং গুরুত্বপূর্ণ বিলগুলো উচ্চকক্ষে পাঠানো হবে, আর উচ্চকক্ষ একটা মতৈক্যে পৌঁছানো ছাড়া সেটা পাস করতে পারবে না। এবং ওখানে ব্যালেন্স হয়ে গেল, ফেসিবাদ থেকে গেল, সোজা হিসাব। তাহলে দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন, এই যে সংস্কার কেন চায় না দলগুলো, বুঝতে পারছেন? কারণ সংস্কার হলে তো তাদের ইচ্ছা মতো ফেসিস্ট হয়ে ওঠা যাবে না। সংস্কার ঠেকানো গেলেই সংসদকে অকার্যকর করে যা ইচ্ছা তা করা যাবে। রাজপথে আন্দোলন তো দমন করা যায়, আর সংসদের চিৎকার যুক্তি এটা তো দমন করা যায় না। সংসদ সদস্য যারা, তারা কথা বলতেই পারবে, তাদেরকে তো টিয়ার শেল মারতে পারবেন না, কিন্তু রাজপথের আন্দোলনকে টিয়ার শেল মারতে পারবেন। এই কারণেই ভারত সংস্কার ঠেকিয়ে দিতে যাচ্ছে, আধিপত্যবাদী শক্তি বা নানান গোষ্ঠী সংস্কার করতে দিতে যাচ্ছে না। সংস্কার বিরোধিতার মধু কি বুঝতে পারছেন? বিরোধী দলের চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা, গণতান্ত্রিক সংস্কার যদি নিশ্চিত না হয়, তবে বাংলাদেশের তরুণরা আবারও রাজপথে নামবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার যদি সংসদে আলোচনার পথকে সংকুচিত করে, তাহলে বারবার আন্দোলন সংগ্রাম, ওই আন্দোলন সংগ্রাম ওইটাই বাবা, তোমরা আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নাও, সংসদে কিছুই হবে না। আন্দোলন সংগ্রাম করে জুলাই সনদটা বাস্তবায়ন করাও, তারপরে আন্দোলন সংগ্রাম থেকে বিদায়, তারপরে সংসদ ভিত্তিক রাজনীতি সম্ভব। আসসালামু আলাইকুম। কথা রাখলো, তারেক রহমান সাহেব কথা রাখছে, টাকাটা দিছে, ফ্যামিলি কার্ড, অনেকে খুশি হয়েছে, আবার অনেকে খুশির ঠেলায় না, বুঝছেন, দোয়া করতেছে শেখ হাসিনাকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানও দিতেছে। এসেছে তো আপনার মোবাইলে টাকা, ফ্যামিলি কার্ডের টাকা। ভুলে চলে আসতেছে মুখে, বুঝছেন, কিছু করার নাই। আর এটা দোষও ধরতে পারবেন না। দেখেন, তিনি সাধারণ একজন মা, তার একদম অতি সাধারণ, খুশির ঠেলায় উনি জানুই একটাই স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর সে জানেও না হয়তো শেখ হাসিনা যে চলে গেছে, হয়তো সে জানেও না। আর জানলেও মনে করতেছে দিল্লি থেকে ওনার আপায় ওনার কাছে ফ্যামিলি কার্ড পাঠাইছে, যার জন্য জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতেছে। আর বলবে না কেন? এই কথা কে না বলে? আপনি তাকান তো আমাদের মাননীয় রাষ্ট্রপতির দিকে, উনি বলে না? উনি নিজেই তো বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার কি বলে? বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, বলে না? বলে তো। আর উনি কে?
একদম দেশের একদম সবচেয়ে উপরের মানুষটা দেশের, হ্যাঁ, উনি এমন একজন মানুষ, ওনাকে না কেউ অ্যারেস্টও করতে পারবে না, আইনও কোনো কাজ করবে না, আইনের ঊর্ধ্বে রাখা হয়তো রাষ্ট্রপতিকে। উনি দেখেন না ফাঁসির আসামি খালাস কইরা দেয়, কি ক্ষমতাটা! উনি দেখেন ওনার কথা বদল করছে, দল চেঞ্জ করছে, অথবা ওই মহিলার মতো ভুলে বইলা ফালাইছে, ভুলে বইলা ফালাইছে বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, উনি তো বলছে 18 মাস ওনাকে মোটামুটি বন্দি করে রাখছে, চাপ সৃষ্টি করে রাখছে। এখন কি উনি মুক্ত? একটু চিন্তা করে দেখেন তো, কারণ ওনার মুখে তো বাংলাদেশ জিন্দাবাদ বলার কথা না। ওনার অতীতের ভিডিওগুলো দেখেন কিভাবে সমালোচনা করছে তারেক রহমান সাহেবের, বেগম খালেদা জিয়ার, কি বাজেভাবে সমালোচনা করছে, এবং গণতন্ত্রকে তছনছ করে দিছে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া। এই কথা বলছে না, ওনার মুখেই তো শুনছেন। তাহলে সাধারণ মানুষকে দোষ দেওয়া যাবে? যাবে না। কিন্তু কথা হইল কি জানেন, ওই যে দোকানে লেখা থাকে না, আজ নগদ কাল বাকি, দেখছেন না অনেক দোকানের সামনে লেখা থাকে। এখন নির্বাচন আসলে একটা সাইনবোর্ড লিখতে হবে, আজ বাকি কাল নগদ। তার মানে আমাকে এখন বাকিতে ভোট দাও, আমি ভোটের পরে টাকা পরিশোধ করব। এরকম হয়েছে কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট রাস্তা দেখাই দিয়ে গেছে ভাই। বুদ্ধি আছে বিএনপির। চিন্তা করছেন কেমন একটা রাস্তা দেখাই দিয়ে গেছে। ওই যে আগে আমরা শুনতাম 100 টাকায় 500 টাকায় ভোট বিক্রি হইতো না, ওই পথে যায় নাই। তুমি ভোট দাও, আমি পাস করে আসলে ক্যাশ পেমেন্ট পাওয়া যাবে। অলরেডি পেমেন্ট শুরু করে দিছে এই করাইল বস্তিতে। অনেকে ভাই দোয়া করতেছে আবার তারেক রহমান সাহেবকে, 2 হাত তুলে দোয়া করতেছে। এক মাকে তো বলতে শুনলাম এই 2,500 টাকা আমার জন্য 2.5 কোটি টাকা। এটা কিন্তু উনি সত্যি বলছেন। যে কোনোদিন অভাবে পড়েন নাই, টাকার অভাবে পড়েন নাই, সে 2,500 টাকার মর্মটা বুঝবেন না। যে অভাবে পড়ছে, যার খিদার জ্বালা আছে, তার কাছে 2,500 টাকা আসলে 2.5 কোটি টাকার মতো। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আবার এইটাও বিশ্বাস করতে হবে, আগামী নির্বাচনে এরকম ফ্যামিলি কার্ড দিতে হবে। অন্য কেউ যদি ক্ষমতায় আসেন, ফ্যামিলি কার্ড না হোক, অন্য কোনো নামে টাকা দিতে হবে। মানে আজ বাকি, মানে আমাকে বাকিতে ভোট দাও, আগামীকাল পরিশোধ করব, আমি পাস করে আসলেই নগদে পাওয়া যাইবা। এবার হয়তো ওনারা দিছে মা বোনদেরকে, আগামীবার ওনারা দিবে বাবাদেরকে। হ্যাঁ, তার মানে কর্তা কার্ড, মানে ফ্যামিলির যে কর্তা থাকবে এই কর্তার নামে কর্তা কার্ড দিবে আগামীতে। দেখেন এইভাবে কিন্তু আবার ওনারা পাস করে যাবে। নির্বাচনটা একদম কঠিন করে দিল তো ভাই। হ্যাঁ, আপনারা আগে থেকে এখন প্ল্যান করে মারাত্মক বুদ্ধি খেলাইছে। এবার যদি ওনারা 4 কোটি মানুষকে এই ফ্যামিলি কার্ড দিয়ে ফেলে ভাই, আরো তো কার্ড আছে। হ্যাঁ, ওই যে কৃষক কার্ড, আবার বেকার ভাতা আছে কিনা জানি না, কিন্তু ভাই আগামীতে যারাই নির্বাচন করবেন আপনাদেরকে কিন্তু এই টাকার অফার দিতে হবে। টাকার অফার না দিলে কিন্তু ভোট পাবেন না। কারণ একটাই ভাই, দেশ যেমন নেতা তেমন। নেতা ঠিকই দেশের মানুষকে বুঝতে পারছে, দেশের মানুষের মনের কথা বুঝতে পারছে। আমাদের দেশে খেটে খাওয়া মানুষ বেশি তো ভাই। এটা যদি আপনারা বিশ্বাস না করেন, যতগুলো ব্যাংক আছে এই ব্যাংক থেকে আপনারা খোঁজ খবর নেন। এই ব্যাংকগুলোতে খোঁজ খবর নিয়ে দেখেন কত পার্সেন্ট মানুষের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, 18 কোটি মানুষের মধ্যে কত পার্সেন্ট মানুষের অ্যাকাউন্ট আছে, খোঁজ খবর নিয়ে দেখেন। দেখবেন দেশের 3 ভাগের 2 ভাগ মানুষেরই কোনো অ্যাকাউন্টই নাই ব্যাংকে। হ্যাঁ ভাই, নাই তো। গরিবের সংখ্যাই তো বেশি ভাই। হ্যাঁ ভাই, গরিবের সংখ্যাই বেশি। আর গরিবের খালি টাকা লাগে নাকি? আর কারোর টাকা লাগে না? আরে ভাই, গরিবের তো লাগে মাত্র 2,500 টাকা। আর ধনীদের যারা শিক্ষিত জ্ঞানী পণ্ডিত, তারা তো ভাই কোটি টাকা ছাড়া কথাই বলে না। শোনেন নাই, কালো কোট পয়রা ঘুষ চাইতেছে 1 কোটি টাকা। হায় হায়, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে। এই ঘটনা বিশ্বাস করা যায়, মেনে নেওয়া যায়? যায় না। কিন্তু অডিও কল শুনছি ভাই, পুরাটা একবার না 3-4 বার শুনছি। ওইখানে ক্লিয়ার কাট কথা বলতেছে, লবিং করতে হবে, এবং বিএনপির নামও নিছে। বর্তমানে যে আছে তাকে বুঝাইতে হবে, এবং এই দায়িত্বটা সে নিতে চায়। বহুবার কথা বলছে একজন মহিলার সাথে। কেন ভাই 1 কোটি টাকা দিয়া কাকে ছাড়াবে জানেন? প্রথম যে শহীদ হয়েছিল চিটাগাঙে, ওয়াসিম আকরাম। হ্যাঁ ভাই, ছাত্র দলের ওয়াসিম আকরাম বা ছাত্র সমাজের ওয়াসিম আকরাম। বিএনপির অনেকের মুখেই শুনছি এই ওয়াসিম আকরামের কথা, বারবার বলতো। ইদানিং না, ওই 18 মাস 17 মাস 16 মাস আগের কথা। সেই ওয়াসিম আকরামকেই তো বিক্রি করে দিতেছে। তার আসামিকে ছাড়াইবার জন্য 1 কোটি টাকা ঘুষ চাইতেছে। চিন্তা করা যায়? তার চাকরি চলে গেছে। হ্যাঁ, তাকে সরাই দিচ্ছে অন্য জায়গায়। উনি একজন প্রসিকিউটর ছিলেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের, কিন্তু ওনার পাশে যাকে বসা দেখছি, যে বর্তমানে চিফ প্রসিকিউটর, ওনার পাশে ওনাকে বসা দেখছি। বুঝলাম না, ওনার কি চাকরি চলে গেল নাকি ওনাকে সরাইয়া দেওয়া হলো? আর ওনার লাইসেন্স কাইরা নিতে হবে, তারপরে আনতে হবে আইনের আওতায়। হ্যাঁ ভাই, আইনের লোককেই আইনের আওতায় আনতে হবে। তাহলে দেশে একটা মেসেজ যাবে, আইনের বাইরে কেউ না। এই মেসেজটাই তো যাবে সারা দেশে। কিন্তু ওনাকে যদি এখন ছাইরা দেন, কারণ প্রমাণ তো আছে, আর তদন্ত কইরা যদি দেখা যায় এই অডিও কল তাকে তো সাজা দিতে কোনো অসুবিধা নাই। তাড়াতাড়ি তদন্ত করেন। এখন মনে পড়তেছে জানেন তাজুল ইসলামের কথা। উনি বলছিল পৃথিবীর কোনো শক্তি নাই টাকা দিয়ে আমাকে কিনে। উনি কিন্তু বলছিল কথাটা এই সিনেমার মধ্যে, বুঝছেন? ইমানই জোর না থাকলে ওইভাবে বলতে পারে না। ওনাকে সরাই দিলেন, সরাই দিয়ে আজকে যাকে আনলেন ওনার পাশে ওনাকে বসা দেখলাম। এই ব্যাপারটা নিয়ে কাউকে আলোচনা করতে দেখি না, কেমন যেন চুপচাপ চুপচাপ। আর একটা ব্যাপারে চুপচাপ, কোনটা জানেন? প্রথম আলো। হ্যাঁ, প্রথম আলোর এক সাংবাদিক
সেও কিন্তু ওই 1 কোটি টাকা কোনো একজন ডাক্তার বা কোনো হাসপাতালের মালিক তাকে যেন ব্ল্যাকমেল করতেছে, টাকা চাইতেছে, টাকা দিতে হবে, কালকের মধ্যে 30 দেন, পরশুর মধ্যে 20 লাখ টাকা দেন, 1 কোটি টাকা দিতে হবে। সেটা আবার রেকর্ড ফেকর্ড নিয়ে দেখলাম ওই যে মতিউর রহমান সাহেবকে, প্রথম আলোর যে মালিক, ওনাকে আবার টেলিফোনে জিজ্ঞাসা করতেছে, ওনারও ভয়েস দেখলাম, উনি বলছে হ্যাঁ আমার নজরে পড়ছে, এটা আমরা তদন্ত করতেছি। একটু আগে দেখলাম ওনাকে চাকরি থেকে সরাই দিছে, এরকম কিছু। এইটা কোনো বিচার হলো? আরে অতীতে কত মানুষকে যে ব্ল্যাকমেল করছে সেটা খুঁজা বাইর করেন। কথায় বলে না 10 দিন চোরের 1 দিন গৃহস্থের, এটা তো 1 দিন ধরা পড়লো গৃহস্থের কাছে, বাকি 10 দিন যে চুরি করছে সেটার খবর নিতে হবে। এদেরকে ছেড়ে দেওয়া মানে কি জানেন? ঘুষকে প্রশ্রয় দেওয়া। ঘুষ চলতেই থাকবে। কিভাবে থামাবেন? থামাইতে পারবেন না তো। কারা থামাবে? আইন কইরা থামাইতে হবে তো। আইন কারা করবে? যারা সংসদে যাবে। এই সংসদে যারা গেছে তারা নিজেরাই তো ভাই ঋণ খেলাপি। সংসদে যারা গেছে এর অর্ধেকই ঋণ খেলাপি। ব্যাংকের টাকা পয়সা মাইরা ধইরা ওই টাকা পয়সা কোনোদিনই দিতেছিল না, দেয়ও না। এখন ক্ষমতায় আসছে, সংসদে যাবে, সংসদ থেকে কামায়া টামায়া হয়তো ওই ঋণ শোধ করবে, অথবা আরো ঋণ নিবে, আরো ঋণ নিয়ে বিদেশে চলে যাবে, 300-500 বাড়ি বানাবে, 5 লক্ষ টাকার জুতা কিনবে, বেল কিনবে 2.5 লক্ষ টাকার। এগুলো আমরা পরে দেখতে পাবো, এখন আর খোঁজ পাবো না। যতদিন সরকারে আছে ততদিন খোঁজ পাবো না। যেভাবে 18 মাস ইউনূস সরকার ছিল তখন কেউ কিছু বলতেছিল না। হ্যাঁ বলতেছিল আকার ইঙ্গিতে, অমুকে অত 1000 কোটি টাকা মারছে, তমুকে অত 1000 কোটি টাকা মারছে। আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া থেকে আরম্ভ করে বহু মানুষের নাম শুনছি। কিন্তু কথা হচ্ছে আইন কেন বৈশা রয়েছে, দুদক কেন বৈশা রয়েছে, কেন ওদের হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছে না? কারণ কি? নাকি সবই খালি গুজব আর গুজব? হ্যাঁ ভাই, যতক্ষণ পর্যন্ত হ্যান্ডকাপ না লাগাবে ততক্ষণ পর্যন্ত সত্য প্রমাণ হবে না। নাকি তাদের টাকা পয়সা দিয়া ওদেরকে ম্যানেজ করে ফেলাইলো যারা হ্যান্ডকাপ লাগাবে? এমনও তো প্রশ্ন আসতে পারে, তাই না ভাই? সত্যটা তুইলা ধরতে হবে। সত্যি সত্যি যদি তারা অপরাধী হয় আইনের আওতায় অবশ্যই আনতে হবে। উচ্চ আদালতের দিকে, হাইকোর্টের দিকে তাকায় রয়েছি ভাই আরেকটা ব্যাপারে। কোন ব্যাপারে জানেন? ওই যে রিট করছিল গণভোট অবৈধ ঘোষণা করার জন্য, কেন এটাকে অবৈধ ঘোষণা করা হবে না এরকম প্রশ্ন তুলে ধরছিল। ওই রায়ের 4 সপ্তাহ সময় নিছে উচ্চ আদালত। আমি মনে মনে কি চাই জানেন? অবৈধ ঘোষণা কইরা দে, তাইলেই তো খেলা জয়মা যায়। হ্যাঁ ভাই, অবৈধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে অনেকগুলা মামলা হবে, অনেকগুলা রিট হবে। কারণ কি জানেন? ধরেন আপনার সন্তান হয়েছে, যমজ সন্তান হয়েছে, 2টা সন্তান হয়েছে। এখন আপনি একটাকে বলতেছেন অবৈধ, আরেকটাকে বলতেছেন বৈধ। এইটা কিভাবে প্রমাণ করবেন বলেন তো? আমরা একই দিনে তো ভোট দিছি, একটা জাতীয় ভোট, একটা গণভোট। একটাকে বৈধ বলবেন, আরেকটাকে অবৈধ বলবেন। এইভাবে কি আইন চলবে? না। আইনের কাছে যায় দাঁড়ান না, দেখি আইন কি জবাব দেয়। আইন কি জবাব দিতে পারবে যে না ওই যমজ একটা বৈধ আরেকটা অবৈধ? পারবে না ভাই, ফাইসা যাবে ভাই, ফাইসা যাবে। যার জন্য চাচ্ছি আদালত থেকে, উচ্চ আদালত থেকে খালি অবৈধ ঘোষণা করে দেয়, তাহলে তো খেলাটা জমতে পারে। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে একটা কষ্টের কথা বইলা শেয়ার কইরা ভিডিও থেকে বিদায় নেবো। সেটা কি জানেন? আমাদের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেবের নামে একটা চিঠি গেছে খলিল সাহেবের কাছে। কোন খলিল সাহেব চিনছেন তো? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের কাছে চিঠি দিছে। কে চিঠি দিছে? ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে একজন উপদেষ্টা আছে, পররাষ্ট্র নীতিমালা নিয়ে যে উপদেশ দেয় উনাকে, সেই ব্যক্তি একটা চিঠি দিছে আমাদের খলিল সাহেবের কাছে চাকরির আবেদন। ধরে নিতে পারেন চাকরির আবেদন। মানে ডাক্তার শফিকুর রহমান স্যার চাচ্ছেন যে খলিল সাহেবের সাথে আমাদের একটা মানে জামাতের এই লোকটাকে রাখা হোক। অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান স্যারের যে উপদেষ্টা আছে, পররাষ্ট্র নীতিমালা নিয়ে যে উপদেশ দেয়, তাকে যেন খলিল সাহেবের পাশে রাখে। এটা কেমন কথা হয়ে গেল না? যাই হোক, রাগ করার কিছু নাই, কারণ ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে এটা নিয়ে ভুল বুঝাবুঝির কোনো কারণ নাই। এই চিঠি আরো 2 সপ্তাহ আগের, এটা অন্য একটা ব্যাপারে লেখা হয়েছিল, কিন্তু চিঠির সাথে কিছু কথা জুড়ে দেওয়া হয়েছে যেটা উনি জানতো না। ব্যাপারটা হয়ে গেল কিন্তু আবার ওই ফেক কাহিনীর মতো, ওই যে হ্যাক হয়েছে হ্যাক, ওই কাহিনীর মতো হয়ে গেল। কিন্তু স্যার, এই কথাটাকে আপনি কিভাবে বিশ্বাস করাইবেন যে আপনি জানতেন না? আপনার অগোচরে কিছু শব্দ বসায় ওই চিঠি পাঠানো হয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? না স্যার, এটা বিশ্বাসযোগ্য কথা না। যেমন দেশ তেমন নেতা, এইভাবে কি চলবে? না, এভাবে চলতে দেওয়া যাবে না। সবাইকে না সত্যের পথে আসতে হবে, এত ভুল করা যাবে না। বিরোধী দল মানে বিরোধী দল, একদম সত্য বিরোধী দলের মতো কাজ করেন। আরে এটাই তো বড় ভাগ্য যে এত বড় বিরোধী দল হইতে পারছেন। আপনারা তো 2টা-3টা আসন নিয়ে শুরু করছিলেন, অনেক লম্বা পথ পার হইয়া আজকে এত বড় বিরোধী দল হইতে পারছেন। সেটাকে সঠিক কাজে লাগান, মানুষের মন জয় করে নেন। এসব উল্টা পাল্টা চিঠি দিয়া মানুষের মন ভাঙেন না। এই চিঠি দেখার সঙ্গে সঙ্গে তো ভাই সত্যি সত্যি লজ্জা লাগতেছিল যে আজকে আমি কেমনে কথা বলুম, কিভাবে মুখ দেখামু, উনি এই চিঠিটা কিভাবে দেয়। এতটা আপোষ নীতি নিয়ে তো ভাই রাজনীতি করা যায় না। হ্যাঁ ভাই, বিরোধী দলের একমাত্র কাজ ওই যে যমজ 2 ভাইয়ের এক ভাইকে অবৈধ ঘোষণা করছে, আরেক ভাইকে বৈধ বলতেছে। এইটা নিয়ে লড়াই করেন, যমজ ভাইয়ের অধিকার নিয়ে লড়াই করেন। এক যমজ ভাইরে কোলে নিবেন, আরেকটারে রাস্তায় ফালাই দিবেন, এটা কি হয়? এটা হইতে পারে না। রাজনীতি ওই দিকে নিয়ে যান। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে নিশ্চয়ই একটি খবর ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আমার বিশ্বাস আপনারা এই খবরটা শোনার পরে যার পর নাই হতবাক হয়েছেন, বিস্ময়াভিভূত হয়েছেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। আপনারা হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না যে এটি কি বিশ্বাস করবেন নাকি বিশ্বাস করবেন না। জামাত আমির কেন এই কাজটি করলেন? তিনি কি এই কাজটি না করলে পারতেন না? এই ধরনের নানাবিধ সংশয় আপনাদের হৃদয়ের ভিতরে, মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, এটি আমি জানি। এবং এই বিষয়টা নিয়ে প্রচুর ট্রল করা হয়েছে,
প্রচুর সমালোচনা করা হয়েছে। এমনকি জামাতের যারা কর্মী সমর্থক আছেন তারাও এই বিষয়ে জামাত আমিরকে গালমন্দ করেছেন, আমি নিজে শুনেছি, এবং তারা কটু কথা বলেছেন, সমালোচনা করেছেন, বুদ্ধির অভাব ইত্যাদি কথাগুলো বলেছেন। এই বিষয়টি আমি আপনাদের সামনে অল্প একটু, খুব বেশি বড় করবো না আজকের ভিডিওটা, শুধু এই বিষয়টাই অল্প একটু বলে ছেড়ে দিব। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে জামাত আমির পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি লিখেছেন। খবরের শিরোনাম যেটা, নিজ উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের জন্য তদবির করেছেন জামাত আমির, এই জাতীয় শিরোনাম। এখন এই ঘটনার সত্যতা কতটুকু, বা এটি জামাত আমির আদেও লিখেছেন কিনা, লিখলে তিনি কেন লিখেছেন, এই বিষয়গুলো জানা দরকার না? যদি জানা না থাকে তাহলে কিন্তু সিদ্ধান্ত নিতে আমাদের ভুল হয়ে যাবে। মোটা দাগে কথা হচ্ছে সত্য, জামাত আমির এই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এখন এই চিঠি আসলে কি জামাত আমির পাঠিয়েছেন না অন্য কেউ পাঠিয়েছেন, এই বিষয়ে আমরা চলুন অল্প অল্প করে একটু একটু করে বোঝার চেষ্টা করি। জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা ডক্টর মাহমুদুল হাসান, তিনি দীর্ঘদিন ধরে জামাতের পক্ষ হয়ে দেশের জন্য, দেশের বাইরে বিশেষ করে আমেরিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, আসিয়ানভুক্ত দেশসমূহে, আফ্রিকা, এই সমস্ত জায়গায় বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, এই বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশকে সেখানে তিনি রিপ্রেজেন্ট করেছেন জামাতের পক্ষ থেকে। তাহলে এই বিষয়ে তার বিরাট একটা অভিজ্ঞতা অর্জিত হয়েছে। তার এই অভিজ্ঞতার আলোকে এখন জামাত ইসলাম তো চাচ্ছে যে গতানুগতিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে। বারবার এটি কিন্তু তারা বলেছে যে বিগত দিনে স্বাধীনতার 54-55 বছরে বাংলাদেশে যে সরকারি দল এবং বিরোধী দলের রাজনীতি আমরা দেখে আসছি, এই ধারা আমরা পরিবর্তন করে দেবো। এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো সুস্থ মানুষের রাজনীতি নয়, ওটা অসুস্থ প্রতিযোগিতা এবং অসুস্থ মানুষদের রাজনীতি। এই জায়গাটা আমরা আমূল পরিবর্তন আনবো, এটা কিন্তু জামাত বারবার বলে আসছে। এখন বিষয় হচ্ছে জামাত এই কথা বললেই কি হবে? জামাত যদি শুধু সারাদিন ধরে একা একা চায়, এটা তো অন্য কাউকে চাইতে হবে, সরকারি দলকে তো চাইতে হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশে পরপর দুটি দল, ওয়ান বাই ওয়ান, কামস বাই টার্ন, তারা একের পর এক আসছে, আওয়ামী লীগ এবং বিএনপি। এখন এদেরকে তো সদিচ্ছা থাকতে হবে। বাংলাদেশের রাজনীতির যে গতিধারা, যে নোংরা পলিটিক্স হয়, এইটা পরিবর্তন করার জন্য এদের সম্মতি থাকতে হবে না, এদের সদিচ্ছা থাকতে হবে না? এদের তো আসলে নাই। এদের যদি সদিচ্ছা থাকতো তাহলে আরো বহু আগেই বাংলাদেশ পরিবর্তন হতো। তো যাই হোক, এই আশাই জামাত আমিরের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি চিন্তা করলেন যে তাহলে আমাদের যে অভিজ্ঞতা আছে, সরকার যেহেতু গঠন করেছে, আমরা বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবো এবং সরকারি দলের সাথে দেশ গঠনে আমরা যেহেতু ভূমিকা রাখবো, সেহেতু আমার এই অভিজ্ঞতা এটা সরকারি দলের যাতে কাজে লাগে, সরকার যাতে কাজে লাগাতে পারে, এই জন্য তিনি জামাত আমিরের কাছে মৌখিকভাবে তিনি একটা সম্মতি নিয়েছিলেন যে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এরকম কোনো চিঠি লিখবো কিনা যে আমার অভিজ্ঞতা যাতে সরকার কাজে লাগাতে পারে। তো জামাত আমির সহজ সরল ভাবে মৌখিকভাবে তিনি সম্মতি দিয়েছিলেন যে ঠিক আছে, তুমি তোমার যদি এটা পারো তাহলে তো খুব ভালো হয়, দেশের জন্য খুব ভালো হয়। তারা কিন্তু চিন্তা করেছে দেশের চিন্তা, তো দেশের চিন্তা করে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। পরবর্তীতে যেটা হয়েছে, এই মাহমুদুল হাসান যেটা পরবর্তীতে ধরা পড়েছে, তার নিজেকে একজন মন্ত্রীর সমমর্যাদা দাবি করে সেখানে চিঠিটা লিখেছে। খেয়াল করবেন কিন্তু জামাত আমির কিন্তু মৌখিক সম্মতি দিয়েছে। চিঠিটা লিখেছে কে? পররাষ্ট্র উপদেষ্টা যিনি মাহমুদুল হাসান, তিনি তার নিজের পক্ষ হয়ে নিজের থেকে অতিরিক্ত শব্দ যেটুকু যোগ করেছে সেটুকু হচ্ছে যে তিনি পদায়ন চান, সেখানে একজন মন্ত্রীর পদমর্যাদা চান। এটা কিন্তু জামাত আমিরের সম্মতি ছিল না এবং তিনি এটা জানতেন না। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বিবৃতি থেকে যেটা আমরা জানতে পারলাম যে এইটুকুতে জামাত আমিরের কিন্তু সম্মতি ছিল না। তো তিনি সেই চিঠি দিয়েছেন। চিঠিটা দিয়েছেন কবে? খেয়াল করবেন, 22শে ফেব্রুয়ারি, আজ থেকে কতদিন আগে, প্রায় 15 দিন আগে। এই চিঠি দেওয়ার পরে যখন জামাত আমির এটা জানতে পারেন, এই নিউজ কিন্তু ব্লাস্ট হওয়ার আগেই এই ধরনের ঘটনা ঘটে গেছে। আপনারা নিশ্চয় আজ থেকে আরো 8-10 দিন আগে এই খবর পেয়েছেন যে ব্যারিস্টার আরমানকে জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন। এই খবর কিন্তু ওই সময় চাউর হয়েছিল, আপনারা সবাই জানেন। তার মানে কি, যখনই এই চিঠিটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন তাদেরকে বলা হয়েছে যে এই ঘটনা, তখন জামাত আমির পুরো জানতে পেরেছেন। বিষয়টা জানার সাথে সাথে তখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে না, এটা তো হওয়ার কথা না, আমরা তো পদায়ন চাই নাই, আমরা জাস্ট রাষ্ট্রকে, সরকারকে সহযোগিতা করার জন্য, তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য, তাকে কাজে লাগাতে পারেন এই মর্মে আমরা সরকারের কাছে একটা প্রস্তাব দিয়েছি। এবং হ্যাঁ, এটা দিতেই পারে, বিরোধী দল এই জাতীয় প্রস্তাব সরকারের কাছে অবশ্যই দিতে পারে, এদের দোষের কিছুই নাই। কিন্তু সমস্যা হচ্ছে তিনি মন্ত্রীর পদমর্যাদা চেয়েছেন। তো এটা জামাত আমির জানার পরে তাকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরিয়ে দিয়েছেন। এটা কিন্তু বেশ কয়েকদিনের, দেখুন অনেক পত্রিকায় রিপোর্ট হয়েছে এগুলো নিয়ে। এবং তার ওই জায়গায় মাহমুদুল হাসানকে সরিয়ে দিয়ে ব্যারিস্টার আরমানকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং ওটা তাৎক্ষণিকভাবে কিন্তু পররাষ্ট্র সচিবকেও জানানো হয়েছিল। এই হলো মূলত বিষয়। এখন এই বিষয়ের গভীরে না ঢুকে, ডিটেলস না জেনে, বিস্তারিত না জেনে আসলে কাউকে সমালোচনা করা, কাউকে নিয়ে ট্রল করা, ইভেন কি জামাতের যারা দলীয় নেতাকর্মী আছেন তারাও না জেনে, আমি দেখলাম আজ সারাদিন ধরে অনেকেই বলছেন জামাতের আমির একজন সহজ সরল মানুষ, এত সহজ সরল ভালো নয়, তিনি নেকাপুকা মানুষ, তিনি বিরোধী দলেও দায়িত্ব পালন করতে পারবেন না। আরে ভাই, বিষয়টা তো আগে বিস্তারিত জানতে হবে। যাই হোক, ঘটনাটা আসলে ওই জায়গায় মীমাংসা হয়ে গেছে। আজ থেকে প্রায় 14-15 দিন আগেই কিন্তু এটার সুরাহা হয়ে গেছে। হঠাৎ করেই আমাদের দেশের কিছু মিডিয়া, যারা জামাতের নাম শুনলেই যাদের এলার্জি আছে এবং দীর্ঘদিন ধরে স্বাধীনতার 55 বছর ধরে যারা জামাতকে একটা ঘৃণ্য জীব হিসেবে এই সমাজে উপস্থাপন করতে চেয়েছে,
সেই মিডিয়াগুলো কিন্তু এই কাজটা করেছে। দেখেন না আপনারা, জামাত ইসলাম এদেশে চুরি ছিনতাই যত অপকর্ম আছে কোনো কিছুতেই কোনো সমস্যা নাই, কিন্তু তুলনামূলকভাবে কি আপনারা জামাতের লোকগুলোকে কাউকে ওইভাবে ধর্ষণ করতে দেখেছেন, ছিনতাই করতে দেখেছেন, চাঁদাবাজি করতে দেখেছেন, কাউকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করতে দেখেছেন? এগুলো কিন্তু আমরা দেখি নাই। বিচ্ছিন্ন একটা দুইটা ঘটনা ঘটতে পারে, সেটা পারিবারিক কলহের কারণে হতে পারে। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিও দেখে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর হতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।